স্বপ্ন দেখেছিলাম পেপ গার্দিওলা নিয়ে। আনচেলত্তির সাথেও কথা হয়েছে। কিন্তু শেষমেশ আন্দ্রে পির্লো নিয়ে স্যাটিসফাই থাকতে হবে। ইতালি জাতীয় দলের হয়ে আন্দ্রে পির্লোর সম্ভাবনা অতিরিক্ত বেশি। ২০০৬ বিশ্বকাপে তিনি জিতিয়েছে ইতালিকে এবং এইবারে তারই সম্ভাবনা আছে ইতালিকে আবার লিড করার এবং মালদিনি, লিওনার্দো পিছন থেকে তাকে সাপোর্ট দিয়ে যাবে। আন্দ্রে পির্লোর কথা শোনাতে অনেকেই নাক ছিটকাতে পারে। হ্যাঁ, পেপ গার্দিওলা যেখানে আমাদের আলোচনায় এসেছে, আনচেলত্তি যেখানে আমাদের আলোচনায় এসেছে, মানচিনি বসে আছে, কোন্তে ফ্রি আছে। তো সেই জায়গায় পির্লো নিয়ে কথা বলাটা আসলে একটু কনফিউজিং। পির্লো এখন পর্যন্ত যে ৪ টা ক্লাবে কোচিং করিয়েছে, সাকসেস জুভেন্টাসে পেয়েছে, বাট অন্যান্য জায়গায় কিন্তু তার অবস্থা তেমন একটা ভালো না। আপনি যদি খেয়াল করে দেখেন 54% জুভেন্টাসকে নিয়ে উইনিং রেট এবং ২ টা টাইটেল জিতেছিল। সেই দলে ক্রিস্টিয়ানো রোনালদো ছিল, পেসা ছিল এবং দিবালা ছিল। শুধু তাই না, পরবর্তীতে সে যেই দলগুলোতে গিয়েছে, একটা স্যাম্পদোরিয়া 2nd ডিভিশনে যে রেলিগেশন ব্যাটল অ্যাভয়েড করে প্রমোশনের জন্য শেষ মুহূর্তে গিয়ে পারেনি এবং তুর্কিতে গিয়ে ফাতি কারাম গুরুক ক্লাবে গিয়ে তাদের বেস্ট পজিশন পর্যন্ত সে শেষ করেছে। এখন বর্তমানে আছে ইউএইতে, ইউনাইটেড এফসিতে। তো যেই ক্লাবগুলো আসলে ক্লাবগুলো নিয়ে তাকে বিবেচনা করা যায় না এবং সেই ক্লাবগুলোতে সে সাকসেসও পায় নাই, সেই হিসেবে আসলে আন্দ্রে পির্লোনে নাক ছিটকানোর মতোই অবস্থায় আছে। তবে একটা জিনিস বলে রাখি, গেল বিশ্বকাপের ফাইনালিস্ট এবং গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ স্কালোনি, তারও কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু আর্জেন্টিনার হয়ে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। আবার অপর পাশে আরেকটা জিনিস বলবো, বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কোচ দেলা ফুয়েন্তে, সে কিন্তু কোনো ক্লাব পর্যায়ে কোনো বড় মাপের কোচ ছিল না। সে আন্ডার 19 থেকে আন্ডার 21, 23, দেন স্পেন এবং হ্যাঁ 40 ম্যাচ মোটামুটি আনবিটেন তারা রয়ে যাচ্ছে। আর তারও কিন্তু এক্সপিরিয়েন্স ছিল না। সো পির্লোরও এক্সপিরিয়েন্স নাই, তাদেরও এক্সপিরিয়েন্স ছিল না। একটা গ্যাম্বল, এবং সেই গ্যাম্বল থেকে যদি এগিয়ে যেতে পারে, হয়তোবা পির্লো ইতালির ভালো কিছু এনে দিতে পারবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে হবে, ভেঞ্চুরা নিয়ে ইতালি গ্যাম্বল করেছিল, সেটা আমরা প্রথম বিশ্বকাপটা বিদায় নিতে হয়েছে, আমরা কোয়ালিফাই করতে পারি নাই। দ্বিতীয়বার মানচিনি এক্সপিরিয়েন্স কোচ, টাইটেল উইনার, সেই জায়গায় সেই ব্যক্তি ইউরো জিতিয়েও ওয়ার্ল্ড কাপে কিন্তু যেতে পারে নাই। তারপর আবার এক্সপেরিমেন্ট হিসেবে স্পেলেত্তিকে নিয়ে আসা হয়, সেই স্পেলেত্তি বিদায়ের পরে গাতুসোকে নিয়ে আসা হয়। গাতুসো এই দলের সদস্য এবং গাতুসোকে নিয়ে আসার পরেও কিন্তু সে কিছু করতে পারেনি। নরওয়ের কাছে বুড়িতরে হারে এবং বসনিয়ার কাছে পেনাল্টি শুট আউটে হারে। সো ইট ওয়াজ আ ডিভাস্টেটেড। তো গ্যাম্বল ইতালির জন্য না করাটাই বেটার আইডিয়া ছিল। তবে মানচিনি, লিওনার্দোতে আমি ভরসা রাখছি। লিওনার্দোকে আমি একটা জিনিসই পছন্দ করি, লিওনার্দোর সে ট্যালেন্ট বের করতে পারে। হ্যাঁ, ব্রাজিলিয়ান ট্যালেন্ট বের করতে পারে, তবে ইতালিয়ান ট্যালেন্টও কিন্তু সে কম বের করে নাই। আপনি যদি খেয়াল করে দেখেন, এসি মিলানে সে যখন ডিরেক্টর ছিল, আলেক্সান্দ্রে পাতো, কাকা এবং রোনালদোকেও কনভিন্স করেছে সেইখানে আসার জন্য। রোনালদিনহোকেও কনভিন্স করেছিল বার্সেলোনা ছাড়ার পরে এসি মিলানে আনার জন্য। তো ব্রাজিলিয়ান ট্যালেন্ট যদি খুঁজে বের করতে হয়, লিওনার্দো ইজ দ্য বেস্ট। তবে ইতালিয়ান ট্যালেন্টও কিন্তু সে খারাপ বের করে নেয়। ইগনাজিও আবাতে এসি মিলান ইয়ুথ প্রোডাক্ট এবং তাকে কামব্যাক করানোটা কিন্তু লিওনার্দোরই একটা ক্রেডিট, এবং সে কিন্তু এসি মিলানের খারাপ সময় ভালো ব্যাকআপ দিয়েছিল। শুধু তাই না, পাওলো মালদিনি সম্পর্কে কি বলবো, পাওলো মালদিনি অ্যাজ এ প্লেয়ার হি ইজ এ লেজেন্ড। তাকে প্লেয়ার হিসেবে যাই কিছু বলি না কেন, সবই হয়তো বা কম হয়ে যাবে। ডিরেক্টর হিসেবে এসি মিলানে যখন জয়েন করেছিল, এসি মিলান কিন্তু সর্বশেষ সিরিয়া টাইটেলটা কিন্তু তার হাত ধরিয়ে এসেছে। হ্যাঁ, পিওলি ছিল কোচ, কিন্তু সে ছিল ডিরেক্টর। সে প্রতিদিন মাঠে গিয়ে প্রত্যেকটা প্লেয়ারের সাথে কমিউনিকেশন করা, যেটা কোচ করে এবং কোচের পাশাপাশি যখন ডিরেক্টর করে, তাই মেন্টাল স্যাটিসফ্যাকশন এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার ফ্যামিলিটাকে চিনতে পেরেছে, এসি মিলান ফ্যামিলিটাকে। তো ইতালির হয়ে এখন যখন সে ডিরেক্টর হিসেবে থাকবে, তো সে তো অবশ্যই কাউন্সেলিং করবে এবং সেই কাউন্সেলিংয়ের মধ্যে দেখা যাবে ইতালিয়ান প্লেয়ারগুলো আসলে বেটার কমিউনিকেশন এবং বেটার মেন্টালিটি নিয়েই কিন্তু ফুটবল মাঠে নামবে। আর সেই সাথে যদি আন্দ্রে পির্লো থাকে, আমার মনে হয় সেই জায়গায় কিন্তু ইতালি আসলে ভালো কিছু করবে। সে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ফ্লুইড মুভমেন্টের মাধ্যমে সামনে আগায়, নট অনলি দ্যাট, প্রেসিংয়ের মাধ্যমে সামনে আগায় এবং স্পেস অকুপাইং করার চেষ্টা করে, মিডফিল্ড ওভারলোড করার চেষ্টা করে এবং ডিফেন্স থেকে বল সামনে নিয়ে গিয়ে অ্যাটাক করে। এই আলোচনাগুলো কেন এটা দেখানোর আগে করছি, সেটা হচ্ছে আমরা যদি এইবারে বিশ্বকাপে স্পেনকে দেখে থাকি, যারা যারা প্রত্যেকটা ম্যাচ দেখেছে, স্পেনও কিন্তু কিছুটা সেম পদ্ধতিতেই আগায়।
অ্যাসিমেট্রিক্যাল ফ্লুইড মুভমেন্টের মাধ্যমে সামনে এগিয়ে যায়, প্রেসিং করে, মিডফিল্ড থেকে তারা কাউন্টার করার চেষ্টা করে, অ্যান্ড অলসো যখনই বলটা লুজ করে সাথে সাথে বলটা উইন করার জন্য চেষ্টা করে। সেম আন্দ্রে পির্লোর জুভেন্টাস কিন্তু ঠিক এই টেকনিকে খেলতো। খেলাটা বোরিং ছিল বিকজ খেলাটা স্লো ছিল। স্পেনে খেলা মজাদার ছিল কারণ কি তারা প্রচণ্ড স্পিডি। ইতালি জাতীয় দলের হয়ে যখন খেলবে তখন কিন্তু তার কাছে প্রচুর স্পিডি প্লেয়ার আছে, যেমন তোনালি স্পিডি প্লেয়ার, বারেলা স্পিডি প্লেয়ার। ফুলব্যাকগুলো যদি আমরা চিন্তা করি, দিমার্কো কিন্তু স্লো না, স্পিডি প্লেয়ার। কায়োদে আছে, টটেনামে খেলে। তারপরে পালেস্ট্রা, কাম্বিয়াসো, এটা কিন্তু প্রচণ্ড স্পিডি। আমরা যদি উইংয়ের দিকে আগাই, উইংয়ের দিকেও রাসপাদরি স্লো, বাট রিসেন্টলি এসি মিলান ইউথ থেকে আসা লিবারালি কোমোতে জয়েন করেছে। ফাব্রিগাসের অধীনে কী করতে পারে এটা একটা বড় বিষয়। ও প্রচণ্ড স্পিডি। আর মিডফিল্ডে অন্যান্য প্লেয়ার যারা আছে, বেঞ্চে যারা থাকবে, অ্যান্ডোর অথবা ফ্রতেসি, এরাও কিন্তু কম স্পিডে না। তো ইতালির স্পিডটা এখানে যদি আন্দ্রে পির্লো কাজে লাগাতে পারে হয়তো বা ভালো কিছু করতে পারে। তো ট্যাকটিক্সে চলে যায় এখন। পির্লো অ্যাকচুয়ালি রিসেন্ট ট্যাকটিক্স অবলম্বন করে না, পির্লো অ্যাকচুয়ালি ট্রেডিশনাল হাঙ্গেরিয়ান মানে ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স যারা ছিল হাঙ্গেরির সেই বিখ্যাত 1954-এর সেই টিমের ফরমেশনটা কিন্তু তারা ফলো করে। WM আমরা বলি, সেই WM ফরমেশনের মধ্যে যেটা হয় সেখানে 5টা অ্যাটাকিং প্লেয়ার থাকে, 5টা ডিফেন্সিভ প্লেয়ার থাকে। মিডফিল্ডে যেমন এখানে হাইদুক গুতি ছিল এবং আরেকজন ছিল, দুইজনে মিলে হাফ ব্যাক তখন বলা হতো। সেখানে তার ফরমেশনে কিন্তু 2টা হাফ ব্যাক। আমি ফরমেশনে চলে যাই, খেলার ট্যাকটিক্সে চলে যাই, কীভাবে ফ্লুইড মুভমেন্টের মাধ্যমে সে আগাইতে পারে সেদিকে এখন চলে যাই। এটা হচ্ছে tacticalboard.com-এর একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে আমি ট্যাকটিক্স সাজাবো। সেই সাজানোতে পির্লো ইউজুয়ালি যেটা করে, আপনার 4-4-2 ফরমেশনে যায় অথবা 4-3-3 ফরমেশনে যায়। সেটা অ্যাকচুয়ালি তার ডিফেন্সিভ ফেজটা। যখন আক্রমণ মানে প্রতিপক্ষ আক্রমণ করতে আসবে তখন তার ডিফেন্সিভ স্ট্রাকচারটা থাকবে ঠিক এই, অথবা থাকবে আরেকটু কম্প্যাক্ট আকারে, যেখানে সেন্টার ব্যাকগুলো এবং লেফট ব্যাকগুলো মানে ফুল ব্যাকগুলো আরও ইনওয়ার্ড থাকবে। তো এই ফরমেশনে যখন আসে তখন এই জায়গায় চাপ সৃষ্টি করে আপনার প্রেসিংটা করে। এ হচ্ছে তাদের ডিফেন্সিভ প্রেসিং। যখন ডিফেন্সিভ প্রেসিংয়ে থাকে তখন পির্লো অপেক্ষা করে যে কখন বলটাকে তারা পাবে এবং বলটাকে পাওয়ার পরে ফ্রম দ্য ব্যাক তারা আসবে। স্পেন আর পির্লোর ফরমেশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, স্পেন করে 3 ম্যান পাসিং রেঞ্জ এবং পির্লো থাকে হচ্ছে ডায়মন্ড পাসিং রেঞ্জ। আপনি যদি খেয়াল করেন এটা কিন্তু একটা ডায়মন্ড শেপ হয়ে গেছে। যখন এর কাছে বল থাকবে, বল এখানে পাস দিবে, ইনি সেকেন্ড স্ট্রাইকার এখান থেকে এখানে আসবে, সেন্টার মিড আরেকটু পিছায় যাবে, এই সেন্টার মিড যখন পিছায় যাবে উনি আগায় আসবে, তো উনি এখানে পাস দিবে, এখানে পাস দিবে। এটা হচ্ছে তার পাসিং রেঞ্জ। তবে পাসিং রেঞ্জ নিয়ে আলোচনাটা পরে করি, আগে যেটা করি তার ফরমেশনটা কিভাবে অ্যাটাকিং মুভমেন্টে আসে। যখন অ্যাটাকিং মুভমেন্টে আসে যেটা হয়, স্ট্রাইকার স্ট্রেট ফরওয়ার্ড চলে যায়, সেকেন্ড স্ট্রাইকার ঠিক পিছে অ্যাজ এ প্লে মেকার হিসেবে কাজ করবে এবং লেফট উইঙ্গার অ্যাকচুয়ালি উঠে এসে লেফট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কাজ করবে এবং লেফট ব্যাক চলে আসবে অ্যাজ লেফট উইঙ্গার। সেন্ট্রাল মিডফিল্ডার সামনের দিকে চলে আসবে, সেন্টার ব্যাক, এভাবে করে রাইট উইঙ্গার এবং লেফট ব্যাক হচ্ছে মেইন উইঙ্গার হিসেবে কাজ করবে। লেফট উইঙ্গার প্লে মেকার হিসেবে কাজ করবে, সেকেন্ডারি স্ট্রাইকার তো সেকেন্ডারি স্ট্রাইকার, এবং মেইন স্ট্রাইকার থাকবে হোল্ড আপ স্ট্রাইকার হিসেবে। তার গোল স্কোরিং অপরচুনিটি এই দুইজনে। আপনি দেখেন সুন্দর করে এম শেপ এবং ডাব্লিউ শেপ, এটাকেই বলা হয় WM ফরমেশন। এবং এই ফরমেশনে আসলে 1950s-এ এবং 60s-এ এই ফরমেশনটা ধরে রেখেই খেলতো। এখন বর্তমান জমানায় দেখা গেছে স্পেন, পেপ গার্দিওলা, আনচেলত্তিও এই ফরমেশনটাকে ফ্লুইডিটির মাধ্যমে তারা আগায়। এই ফরমেশনে যেটা হয়, আপনার পাসিং রেঞ্জ, এখানে ওদের দুইজনের কাজ থাকে, বল যখন সামনে আসবে প্রেসিং করতে থাকবে এবং প্রেসিং করতে গিয়ে অনেক সময় এই ফরমেশনে আগায় যেটা রডরি এবং রুইস করে, অথবা পিছে চলে যায়, এর সামনে আসে, ও যদি বল ক্যাপচার করে ওকে দিবে, ও এখানে পাসিং রেঞ্জ তৈরি করবে। দেখেন একটা ডায়মন্ড ফরমেশন সে করে পাসিং রেঞ্জ তৈরি করবে। তখন সে উপরের দিকে উঠবে, এই দুইজন আবার নিচে নামবে, নিচে নেমে সেকেন্ড ডায়মন্ড ফরমেশন করবে।
সেকেন্ড ডায়মন্ড ফরমেশন করতে গিয়ে উনি পিছের দিকে আসবে, থার্ড ডায়মন্ড ফরমেশন, এবং থার্ড ডাইমেনশন ফরমেশন করতে গিয়ে তিনি এখানে চলে আসবে, ইনি একটু সামনের দিকে আসবে, মাঝখানে চলে আসবে, উনি এদিকে বলটা পাস দিবে, ঠিক মাঝখানে চলে আসবে, ফরওয়ার্ড আসে ফোর্থ ডায়মন্ড ফরমেশন। ফোর্থ ডায়মন্ড ফরমেশন করতে গিয়ে লেফট ব্যাক সামনের দিকে চলে আসবে, রাইট উইং থেকে বল আসবে, সে অ্যাটাক করবে, সামনে আসবে, গোল স্কোরিং চান্স। এটা থিওরিটিক্যালি ইট ক্যান বি পসিবল, বাট খেলার মাঠে কি সম্ভব নাকি না সেটা আসলে আন্দ্রে পির্লোই করে দেখাবে। আপনি খেয়াল করে দেখেন এখন ফরমেশনটা কোন দিকে চলে গেছে, 3-3-4। তো এই 4-এর মধ্যে দেখেন একটা চমৎকার ডায়মন্ডের মতো আছে, এদিকে আবার যদি দেখেন ইনিও যদি একটু সামনের দিকে আগায়, ইনিও কিন্তু একটা ডায়মন্ড ফরমেশনের মধ্যে চলে আসেন। আবার এখান থেকেও যদি ধরেন এখানেও কিন্তু একটা ডায়মন্ড ফরমেশনের মধ্যে চলে আসে। তো এই যে ডায়মন্ড ফরমেশন করে 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 আন্দ্রে পির্লো আগায়, এই জিনিসটা অ্যাসিমেট্রিক্যাল, এবং দেখেন কোনোটার মধ্যে কোনো সিমেট্রিক্যাল কিছু নাই। একটা লেফট ব্যাক কখনোই তো মেইন স্ট্রাইকার হইতে পারে না। এখন আপনি যদি কুকুরেয়ার খেলা দেখেন, কুকুরেয়া কিন্তু ঠিক এরকম রানটাই নেয়। স্ট্রাইকার হিসেবে যেমন ওয়ারজাবাল স্পেনের হয়ে করেছে, এখন এখানে সেই স্ট্রাইকার কি পাবে না কিনা সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ কি রেতেগোয়ে হচ্ছে অপরচুনিস্টিক গোলস করার, ময়েস সেকিন এই ফরমেশনে কাজ করতে পারবে, তবে সেকেন্ড স্ট্রাইকার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন আপনার সেকেন্ড স্ট্রাইকার কিন্তু মোর অফ এ ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশন পর্যন্ত যাবে এবং সামনের দিকেও আসবে। এখন অ্যাটাকিং ফেজে যদি থাকে যে আমরা এখন অপেক্ষাকৃত ডিফেন্সিভ দলের বিরুদ্ধে গোল মানে খেলার চেষ্টা করতেছি, লেটসে কাবো ভার্দে এই মৌসুমে কাবো ভার্দের এগেনস্টে যদি খেলতে যায়, বা আসলে ইতালি যেটা হয় ছোট দলের বিরুদ্ধে আসলে ইতালির অবস্থাটা খারাপ হয়ে যায়। ছোট দলের বিরুদ্ধে খেলতে গেলে ডিফেন্স ব্রেক করাটা জরুরি, এবং ডিফেন্স ব্রেক করার ক্ষেত্রে ইতালি যে জিনিসটা করবে সেটা হচ্ছে কম্প্যাক্ট ফুটবল, মানে সেন্ট্রাল ওভারলোড করবে। এতে যেটা হবে এখানে ডায়মন্ড ফরমেশন না করে তারা যেটা করবে পেন্টাগন ফরমেশন অথবা স্টার ফরমেশন যেটা বলে, দেখেন আপনি খেয়াল করে স্টার ফরমেশন করবে, দিস ইজ ফার্স্ট স্টার অ্যান্ড দিস ইজ সেকেন্ড স্টার। ঠিক আছে, আপনি খেয়াল করে দেখেন এটাও কিন্তু 5-5 5-5। এবং এই স্টার ফরমেশনটা কেন করে, স্টার ফরমেশনটা করার পিছে কারণ আছে সেন্ট্রালি তারা গোল স্কোরিং অপরচুনিটি যখন তৈরি করবে, বল যখন সেন্টার ব্যাক থেকে লেফট ব্যাক, লেফট ব্যাক থেকে সেন্টার মিড, লেফট উইং সেন্টার মিড, লেফট উইং স্ট্রাইকার সেন্টার মিড, সেন্টার মিড রাইট উইং, তখন এই সেকেন্ড স্ট্রাইকারের কাজ থাকবে মোর অ্যাডভান্স পজিশনে যাওয়া, স্ট্রাইকার থ্রু পাস, অথবা যেটা হবে তার কাছে যখন বল আসবে সে লেফট উইং ওভারল্যাপ করবে, স্ট্রাইকার একটু পিছিয়ে দিকে যাবে, সে এখান থেকে দিবে, সে পিছিয়ে দিবে শুট। তো এই ফরমেশনে গেলে এখানে যেমন ইতালির একটা স্ট্রাইকার আছে রেতেগুই, সেই স্ট্রাইকারটা কিন্তু এই ব্রেক থ্রু ফরমেশনের মধ্যে সে ভালো কাজ করবে। তো আমি দুই ধরনের অবস্থা দেখিয়েছি, যে সমমানের দলের সাথে খেললে যে WM ফরমেশনে যাবে, আর যদি ডিফেন্সিভ দলের বিরুদ্ধে যায় সে যেই কাজটা করে স্টার ফরমেশন করে। এখন যখনই এই অবস্থা থেকে কাউন্টারের দিকে আসবে, এই ফরমেশনের সুবিধা হচ্ছে ছোট দল তো কাউন্টার অ্যাটাক করতে যাবে, তো কাউন্টার অ্যাটাক করতে গিয়ে ফুল ব্যাকগুলো আগে ব্যাক করবে, এবং সেন্ট্রাল মিড যেটা করবে ফাউল করার চেষ্টা করবে, এই দুজন তখন আস্তে ধীরে পিছাবে, পিছানোর পরে রাইট উইং ভিতরের দিকে চলে আসবে, লেফট উইংও ভিতরের দিকে চলে আসবে, সেন্টার মিডগুলো চলে যাবে মার্কিং জোনে, এবং এরা প্রেসিং করতে পিছিয়ে চলে আসবে। এতে যেটা হবে এই দুইজন থাকবে যেহেতু ফাস্টার, তো সেন্ট্রালি যখন কাউন্টার অ্যাটাক হয় ইউজুয়ালি কাউন্টার অ্যাটাক হয় উইং দিয়ে, তো সেন্ট্রাল মিডফিল্ডার হচ্ছে মেইন হর্স, মানে এরা হইতেছে মেইনলি ওয়ার্ক হর্স। তো ওয়ার্ক হর্সগুলো যখন উইংয়ে চলে যাবে তখন যেটা হবে কাউন্টার অ্যাটাক ব্লক করতে সুবিধা হবে, ফুল ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ডারগুলো কাউন্টার অ্যাটাক ব্লক করবে। ব্লক করলে যেটা হবে তারা যেহেতু প্রেসিং করতে থাকবে নিচে, এরা আবার পাল্টা কাউন্টার অ্যাটাকে উঠে যাবে, যেটা হবে যেমন মনে করেন এখানে যদি বল লুজ করে, এখানে রাইট উইঙ্গার আছে, সে যাওয়ার আগে সে লেফট উইং দিকে যদি চলে যায় বলটা কিন্তু ক্রস করবে, এবং ক্রস করলে যেটা হবে দুইজন যদি আগায় যায় পিছন থেকে সেকেন্ডারি স্ট্রাইকার আগায় গেল, এতে যেটা হবে এই তিনজন মিলে কাউন্টার অ্যাটাক স্লো কাউন্টার অ্যাটাক তৈরি করবে। এই ফরমেশন খেলতে হলে
অ্যাকচুয়ালি ওই যে যেটা বললাম প্রথমেই যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাইকার, অ্যান্ড সেকেন্ডারি স্ট্রাইকার ইতালিতে বর্তমানে তুলনামূলক বেশি পরিমাণে আছে। এখানে আপনি পলিতানোকে খেলাইতে পারেন, যদিও পলিতানো এখানে রাইট উইং, এখানে আপনি অর্সোলিনিকে খেলাইতে পারেন। এরা দুইজন আসলে নিম্নমানের প্লেয়ারগুলোর কথা বলতেছি। এখানে রাসপাদুরিকে খেলাইতে পারেন, এখানে লিবারালিকে খেলাইতে পারেন। ইনফ্যাক্ট কামারদা গত ম্যাচে 2 গোল দিয়েছে, কামারদাকেও সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলাইতে পারেন, অথবা মতে কিন আছে। তবে প্লেয়ার কাকে নিবে সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই। পিল্লোর খেলার স্টাইলটা আমি আপনাকে দেখিয়েছি। এখানে যেটা এই ফরমেশনে খেললে সবচেয়ে বড় উইক পয়েন্টটা হচ্ছে প্লেয়ারের ওয়ার্কলোডটা বেড়ে যাবে। পিল্লো চাইলে 4-4-2 যখন ডিফেন্সিভ ফেজে আবার যাবে, এ হচ্ছে 4-4-2 ডিফেন্সিভ ফেজ, সে ইচ্ছা করলে কনভার্ট করে 3-5-2 ফরমেশনে যেতে পারে। যেমন 3-5-2 ফরমেশনে যদি যায়, এখানে আমার ধারণা মতে ক্যালাফিউরি, তো এই অবস্থায় গেলে 3-5-2 ফরমেশন, তো 3-5-2 ফরমেশনে যখন ডিফেন্ড করবে তখন যেটা হবে, আসল কথা উইং বেস অ্যাটাকের অ্যাগেনস্টে 3-5-2 ফরমেশনটা বেশি কাজ করবে। এই দুইজন একটা সেট, এই তিনজন একটা সেট পাসিং করে সামনের দিকে এগিয়ে যাবে। পিল্লোর খেলার স্টাইল এই এখন পর্যন্ত এরকমই। এখন পর্যন্ত পিল্লোর খেলার স্টাইল এই ফরমেশনেই সে 3টা ম্যাচ খেলেছে, মানে 3টা ক্লাবে সে খেলিয়েছে। দুবাইয়ে সে আসলে কীরকম করছে সেটা আসলে এখনও দেখা হয়নি আনফর্চুনেটলি। তবে দুবাইয়ে আমি যতটুকু জানি সে অ্যাকচুয়ালি অন্যদের তুলনায় ভালো করছে। তো পিল্লো যদি আসে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে পিল্লোর মধ্যে একটা স্কালোনি ভাইব থাকবে। সে ম্যানিপুলেট করতে ভালোবাসে, আর অ্যাজ এ ফুটবল প্লেয়ার যখন সে খেলতো তখন তাকে বলাই হয়তো দ্য আর্কিটেক্ট। সো আর্কিটেক্ট এখন প্রফেসর কি হয়েছে নাকি না এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং সে যদি প্রফেসর লেভেলে চলে যেতে পারে সে কিন্তু জাতীয় দলের হয়ে ভালো করবে। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাই পিল্লো কিছু অ্যাচিভমেন্ট নেই। ইয়াস, পিল্লো কিছু অ্যাচিভমেন্ট নেই, স্কালোনির যেমন ছিল না, স্কালোনি জাতীয় দলের হয়ে একদম পুরো সব কিছু চেঞ্জ করে দিয়েছে। আবার আমরা যদি দেখি দিদিয়ার দেশেম ক্লাব পর্যায়ে কিন্তু ব্লকবাস্টার কোচ ছিল না, কিন্তু ফ্রান্স জাতীয় দলের হয়ে কিন্তু সে ব্লকবাস্টার কোচ, এতগুলা ম্যাচ খেলেছে, 3টা সেমিফাইনাল, 2টা ফাইনাল, একটা কাপ উইন। সো হ্যাঁ, আগে থেকে গ্র্যাজুয়ালি তার অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু তারপরও তো এতগুলা ম্যাচ জিতেছে, যেখানে ইতালি 3টা বিশ্বকাপ খেলেই নেই। সো সেই হিসেবে পিল্লো ডেভেলপ করা কিন্তু ভালো। স্যাম্পডোরিয়াতে সে জিওভান্নি লিওনিকে কিনে মানে প্রমোট করেছিল, সেই জিওভান্নি লিওনি কিন্তু এখন লিভারপুলে খেলে। তো তার কিন্তু ওই যে চোখ আছে ইয়াং প্লেয়ার ওদেরকে ডেভেলপ করার, এবং লিওনি কিন্তু যথেষ্ট ভালো। আপনি এইখানে যদি লিওনিকে ধরেন রাইট সেন্টার ব্যাক হিসেবে কিন্তু সে খেলতে পারবে। ক্যালাফিওরি আছে এবং বাস্তোনি আছে, মানে মিস্টেক প্রবণ হইলেও এখানে কিন্তু ব্যাকআপ দেওয়ার মতো কিন্তু তার একজন আছে। অ্যান্ড যদি সেন্টার ব্যাক যদি উপরে উঠে যায় সেটাও কিন্তু ক্যাপেবল, কারণ কি এখানে আমরা আমাদের ধারণা মতে তনালি এবং বারেলাই খেলার সম্ভাবনা বেশি। তবে অ্যান্ডোরও আছে, এবং রিসেন্টলি অনেক মিডফিল্ডারও চলে আসতেছে, যেমন ইন্টার মায়ামিতে খেলে ইয়ানিক ব্রাইট যথেষ্ট ভালো খেলতেছে, এবং স্প্যানিশ সেকেন্ড ডিভিশনে খেলে আমাতুচ্চি, এরাও যেমন ভালো খেলতেছে। তো মিডফিল্ড আসল কথা তুলনামূলক পিল্লোর কাছে আছে প্রচুর, তো মিডফিল্ডটাকে ওয়ার্ক করতে হবে, কারণ কি আমরা নেক্সট পিল্লো পাবো না। সো নেক্সট পিল্লো না পাইলে আমাদের মিডফিল্ড ওয়ার্ক ক্লাস ডেভেলপ করতে কি করে পিল্লো, এটি হচ্ছে বড় বিষয়। তবে এর আগে তো পিল্লোকে কনফার্ম হইতে হবে যে সে ইতালি জাতীয় দলের কোচ হলে ভালো। যতদিন স্টাডি করতেছি সেই হিসাবে আমার কাছে লাগতেছে পিল্লো ইজ বেটার কোচ। অ্যান্ড গাতুসোকে আমার ভালো লাগছিল, বাট গাতুসো থেকে পিল্লো ম্যাচুরিটি একটু বেশি অ্যাজ এ খেলোয়াড়, অ্যাজ এ কোচ তার ম্যাচুরিটি ভালো। গাতুসো যেমন বড় বড় ক্লাবই খুঁজতেছে, কিন্তু পিল্লো যেটা করতেছে ছোট ছোট ক্লাবে গিয়ে নিজেকে জাহির করতেছে, নিজেকে ডেভেলপ করতেছে। তো এই জিনিসটা ভেরি গুড কোয়ালিটি। অ্যান্ড যেহেতু পাশে মালদিনি লিওনার্ডো আছে, আমার কাছে মনে হচ্ছে ভালো কিছু করবে। বনুচ্চি তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে। বুফন আবার জয়েন করার সম্ভাবনা আছে অ্যাজ এ গোলকিপার কোচ। অ্যান্ড ফিটনেস হিসেবে জুভেন্টাস এবং এসি মিলানের ফিটনেস কোচগুলো চলে আসতেছে, দেখা যাক কী হয়। ইতালির জন্য আমার কাছে ভালো কিছুই আশা করছি। তো এখানেই রাখলাম, ফরমেশনটা দেখালাম। আমার কাছে মোস্টলি মনে হচ্ছে আসল কথা 4-4-2 ফরমেশনেই খেলাবে, এবং ইতালিতে যথেষ্ট ভালো পাওয়ারফুল 4-4-2 খেলার মতো প্লেয়ার আছে। লেফট উইংয়ে যেমন কোলিয়েশো আছে, যদি কোলিয়েশো আছে সেই কোলিয়েশো কিন্তু অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারবে। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে
প্রশ্ন করবেন, আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর কোনো কিছু মনে হয় যে না আমি এখানে এই জিনিসটা অ্যাড করতে পারতাম, বা ওই জিনিসটা আপনার কাছে মনে হচ্ছে যে না পিল্লো এই স্টাইলে খেললে ভালো হয়, অনেক জুভেন্টাস ফ্যান আছেন, তারা জানেন পিল্লোকে কাছে থেকে তারা দেখেছেন, তো সেই হিসাবে আপনারা যে কোনো কিছু কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, এখানেই রাখি আবার। আসসালামু আলাইকুম।